হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 7 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের যত শর্ট প্রশ্ন 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো রয়েছে, সমস্ত প্রশ্ন আজকে আমরা ডিটেল আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 6 অব্দি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নাও, প্লে লিস্টে চলে যাও, পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তো শুরু করার আগে বলবো তোমাদের, তোমরা এই যত সলিউশন আমি করব সমস্ত সলিউশনের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের জাস্ট অঙ্কগুলো যেরকম আমি বোঝাচ্ছি সেগুলো বুঝে নাও, পিডিএফ থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো তুলেও নিতে পারো। ওকে, আগে মন দিয়ে শোনো, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিব, ঠিক আছে? তো বেশি সময় নষ্ট করব না। আমার কোশ্চেনগুলো দেখো, তোমাদের এইভাবে তোলা রয়েছে। তো সবাইকে বলবো, যদি তোমরা নতুন হয়ে থাকো, যারা যারা ভিডিওগুলো নতুন দেখছো, চ্যানেলে নতুন এসছো, সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর তোমাদের অঙ্ক করাবো মাধ্যমিক 2025-এ, এবং তোমাদের পরে আরো একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটাও তোমাদের আমি বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে, উপকারেও লাগবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলছে এ এবং বি একটি ব্যবসা শুরু করে। তাহলে দুজন বন্ধু হতে পারে, সুন্দর করে প্রথম একটা ব্যবসা শুরু করে। বলছে এ 1,000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা। বি লাভের 400 টাকা পায়। বলছে বি এর মূলধন কত ছিল। দেখো, বি যে টাকাটা লাগিয়েছিল সেই টাকাটা কিন্তু আমি জানি না, সেটাই বলছে বি এর মূলধন কত ছিল। ঠিক আছে, এ কত টাকা লাগিয়েছে? 1,000 টাকা। বি কে যদি ধরে নিই এক্স টাকা, তাহলে সে তার 6 মাসের জন্য ওই টাকাটা খাটিয়েছে বা নিয়োজিত করেছে। বছরের শেষে তাদের যে লাভটা হয়েছে, সরি, ব্যবসায় যে মোট লাভ হয়েছে সেটা কত টাকা হয়েছে? 600 টাকা। বি কিন্তু তার লাভ বলে দিয়েছে, না হলে কিন্তু আমি বি এর মূলধনটা পাবো না। বি এর লাভ বলে দিয়েছে 400 টাকা। তাহলে অঙ্কগুলো আমরা যখন, এটা হচ্ছে অংশীদারি কারবারের অঙ্ক, অঙ্কগুলো আমরা যখন করেছি আগের একই রকম অঙ্ক কিন্তু আমরা আগের আহ ইয়েতে স্কুলে করিয়েছি। যারা দেখেছো ওটা, তাদের কাছে এটা কিন্তু তোমরা একাই নিজেই করতে পারে, স্কিপ করে নিজেরাও করতে পারবে, ঠিক আছে না? তো যারা নতুন তাদের জন্য আরেকবার বলে দিই, অংশীদারি কারবারের ক্ষেত্রে যতজন ব্যক্তি তোমার অংশীদারি কারবারের অংশগ্রহণ করবে, তাদের মধ্যে যে যত টাকা দিবে সেই টাকাটা কত মাসের জন্য খেটেছিল তার সঙ্গে গুণ করব, এবং তাদের মধ্যে আমি কি করব? অনুপাত বের করব। সেটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। মানে বোঝাতে চাইছি, এ কত টাকা খাটিয়েছে দেখো, 1,000 টাকা। কত মাসের জন্য খাটিয়েছে? বলছে 9 মাসের জন্য, গুণ করে দিলাম। সময়কে যে টাকাটা তারা নিয়োজিত করেছিল সেটা গুণ করলাম। একই রকম ভাবে বি এর জানি না, এক্স ধরে নিয়েছি, এক্স টাকাটা বলে দিয়েছে 6 মাসের জন্য খেটেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, এবারে দেখো, এই যে মূলধনটা আমার বেরোবে, অনুপাতটা বেরোবে, সেই মূলধনের অনুপাতটা কি হবে? মোট লাভে, মোট লাভটা ওই মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। এটা অংশীদারি কারবারের নিয়ম, যে টাকাটা লাভ হবে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। তাহলে এইখান থেকে যদি আমি বের করাই কাটাকাটি করে, 2 3 6, 2 50, মানে 500, 3 3 9, 5 3 15, অর্থাৎ 1500 অনুপাত এক্স পাচ্ছি। এত দূর অবধি আশা করি তোমরা বুঝে গেছো, এটা মূলধনের অনুপাত। যে টাকাটা লাভ হয়েছে, তাহলে মোট লাভ 600 টাকা। তাহলে দেখো, এ অ্যাকচুয়ালি কত? এ হচ্ছে আমার 1500, আর বি হচ্ছে আমার এক্স, কারণ এদের অনুপাত এ এবং বি ছিল। তাহলে বলো, বি যে টাকাটা পাবে, বি যে টাকাটা পাবে, বি যে টাকাটা পাবে সেটা কি হবে? মোট যে লাভ হবে তার মূলধনের, যে মোট লাভটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে বি এর আনুপাতিক ভাগ আর কত? এক্স বাই 1500 প্লাস এক্স। ইয়েস অন্য 1500 প্লাস এক্স। এবং বলে দিয়েছে এই যে টাকাটা না, এই টাকাটাই হচ্ছে আমাদের কত টাকা বলে দিয়েছে দেখো, বি কত টাকা পাবে দেখো, 400 টাকা লাভ পাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের 400। এখান থেকে কি বের করবো? আমি এক্স বের করব শর্তানুসারে, এটাই পেলাম আমি শর্তানুসারে। ক্লিয়ার হয়েছে আশা করি।
কোনাকুনি গুণ করে দাও, দেখো এখানে কত আসবে, তোমার এটা 400 এসছে, ঠিক আছে। তাহলে এক্স সমান আমি পাবো, আচ্ছা এর সঙ্গে গুণ করলাম না কেন, 600 টাকা, 600 টাকা এটা গুণ হবে, হ্যাঁ কি না? বি কত পাবে, তাহলে তাদের আনুপাতিক ভাগাড়ের সঙ্গে কি গুণ করব, আমি মূলধনের মোট লাভটা আমি কি করে দিব, গুণ করব। এটাই কে পাবে, বি পাবে, ইয়েস অর নো? এবং আমাকে শর্ত বলে দিয়েছে যে এই টাকাটা কার সঙ্গে সমান, বলে দিয়েছে 400 টাকার সঙ্গে সমান, কারণ বি এত টাকা পাবে। এখান থেকে আমি কাটাকাটি করব, শূন্য কেটে দাও, 2 2 4, 2 3 6, যত ছোট করা যায় সম্ভব তত ছোট করে দিবে। এখান থেকে পাচ্ছি আমি 3x, আর এটা হচ্ছে 15 2 30, 3000 প্লাস 2x। এবারে দেখো এটা 3x, এই 2xটা এদিকে এলে কি হয়ে যাবে, 3x মাইনাস 2x হয়ে যাবে, 3x মাইনাস 2x হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 2x মানে কত, সেটা হচ্ছে তোমার x। তাহলে এই x কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এখানে 3000 টাকার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার যে বি যে টাকাটা নিয়োজিত করেছিল, কত টাকা, 3000 টাকা, সে কি করেছিল, নিয়োজিত করেছিল। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, অপশন বি, 3000 টাকা। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, পি নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হবে যদি এদের মধ্যে কোনটা হয়। যদি আমি ধরে নিই যে একটা বীজ আলফা আর একটা বীজ কত হয়ে যাবে, 1/আলফা, কেন, কারণ এরা কি বলে দিয়েছে, অনন্য বলে দিয়েছে, মানে 1 হবে। এবারে আমরা কি জানি, বীজদ্বয়ের যোগফল, আমরা জানি বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এখানে কত হবে বলো, কিউ আছে, তাহলে মাইনাস কিউ বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে পি, পি হলো। একই রকম ভাবে আলফা গুণিত 1/আলফা কত হয়ে যাবে, আলফা গুণিত 1/আলফা হচ্ছে সি বাই এ। অ্যাকচুয়ালি এখানে সি মানে কত, ধ্রুবক পদ আর রয়েছে, এ কত রয়েছে, এ মানে এক্স স্কোয়ারের সহগ মানে পি রয়েছে। কি করলাম আমি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেখানে এ নট ইকুয়ালস টু 0 হবে। এবারে এই এ মানে এখানে পি, এই বি মানে এখানে কিউ, এই সি মানে এখানে আর, সেগুলো আমি বসিয়ে দিয়েছি। এবারে দেখো আলফা কেটে যাবে, বা পাচ্ছি কত এদিকে 1, আর এদিকে পাচ্ছি কত আর বাই পি, বা দিয়ে লিখতে পারি আমি আর সমান পি। তাহলে এই যে শর্তটা বেরোলো আর সমান পি, এই আর সমান পি মানের জন্যই কিন্তু আমাদের বীজদ্বয় কি হবে, অনন্য হবে। তাহলে অপশন কি হবে এখানে বলো, অপশন হবে এখানে আর সমান পি বা পি সমান আর, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। এক্স বাই ওয়াই সমান কে হলে এক্স 1/y এর সঙ্গে আছে, কি রকম আছে, ব্যস্ত ভেদে আছে না সরল ভেদে আছে না যৌগিক ভেদ না নান অফ দিস হবে। দেখো এখানে এক্স বাই ওয়াই সমান রয়েছে কি রয়েছে, কে। এখান থেকে আমি লিখতে পারি বা দিয়ে এক্স গুণিত 1/y সমান কে, ইয়েস অর নো? আচ্ছা, ব্যস্ত ভেদ মানে কি, ব্যস্ত ভেদের সূত্র কি ছিল বলো, ব্যস্ত ভেদ হচ্ছে এক্স ওয়াই সমান যদি ধ্রুবক হয়, সরল ভেদে কি ছিল, এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয়, ওকে। আর যৌগিক ভেদ কি ছিল, এক্স এর সঙ্গে যদি ওয়াই সরল ভেদে থাকে, আবার এক্স এর সঙ্গে যদি জেড সরল ভেদে থাকে, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পেয়েছিলাম এক্স ভ্যারিজাস ওয়াই জেড। এবারে দেখো এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমাকে কার কার মধ্যে রিলেশন চেয়েছে বলো, একটা চেয়েছে আমাদের এক্স এর সঙ্গে 1/y, তাহলে এক্স এর সঙ্গে 1/y এর যে রিলেশন চেয়েছে তারা কেমন রয়েছে, গুণ হিসাবে রয়েছে না, তাহলে গুণ হিসাবে যদি থাকে, আমি কি বলেছি সেটা কি রয়েছে, এক্স ওয়াই যদি কে হয়, এখানে দেখো এক্স 1/y, দুজনের মধ্যে সম্পর্ক কি রয়েছে, গুণ হিসাবে রয়েছে। তাই এটা কি হয়ে যাবে আমাদের, অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ব্যস্ত ভেদে আছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে যাব। দেখো বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি আর এবং পি এস দুটি স্পর্শক, পি আর সমান যদি 8 সেন্টিমিটার হয় আর পি এস সমান 60 ডিগ্রি হয়, তবে আর এস এর দৈর্ঘ্য কত।
তাহলে একটা আমাকে বৃত্ত নিতে হবে, ঠিক আছে। এই ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিব আমি, সেটার নাম বলে দিয়েছে দেখো পি, ঠিক আছে। এটা কি নাম বলে দিয়েছে আমাকে? পি। ও কেন্দ্রীয় বৃত্ত একটা নিলাম আমি, বহিস্থ বিন্দু নাম দিয়ে দিচ্ছি এখানে পি, একটা বিন্দু নিলাম আমি। পি বিন্দু থেকে, বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি আর এবং পি এস দুটি স্পর্শ অঙ্কন করলাম। একটা হচ্ছে পি আর স্পর্শ, আর একটা হচ্ছে পি এস। ওকে, এখানে আর দাও, পি এস, ঠিক আছে। বলছে পি আর 8 সেন্টিমিটার, এখান থেকে এইটা আমার বলে দিয়েছে কত, 8 সেন্টিমিটার পি আর, এখান থেকে এইটা বলেছে 8 সেন্টিমিটার। আর পি এস 60 ডিগ্রি, আর পি এস এটা 60 ডিগ্রি। বলছে আর এস এর দৈর্ঘ্য কত? আর এস মানে হচ্ছে তোমার, আর এস তো এইটা, এইটার দৈর্ঘ্যটা জানতে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি যদি কেন্দ্র থেকে এগুলো যোগ করে দিই, তাহলে চিত্রটা এরকম আসবে, এস অন্য, ঠিক আছে না। এবারে দেখো চিত্রটা কি আসবে, এরকম আসবে। নেক্সট কি করব, দেখো এটা 60 ডিগ্রি যদি হয়, বলো এটা কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হলে তাহলে এইখানে কি হয়, এই দুটো কোণের কত হয়, সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, বহিস্থ যে কোণটা উৎপন্ন, এটা 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা কত হয়ে যাবে আমাদের, 120 ডিগ্রি। ইয়েস অন্য। আচ্ছা, এটা যদি 120 ডিগ্রি হয়, দেখো পি ও এস, এই যে ত্রিভুজটা, এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর যে বিপরীত বাহু আর এর বিপরীত বাহু কি হবে, সমান হবে নাকি না। তাহলে টোটাল 180 ডিগ্রি, 120 চলে গেলে 60 60 করে আছে, তার মানে এটা কত হবে, 30 ডিগ্রি। আর এটাও আমাদের কত হবে, 30 ডিগ্রি। ওকে, এবারে দেখো আর এস পি, আর এস পি এই যে ত্রিভুজটা আমি লিখবো, এই ত্রিভুজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে আমরা কি জানি বলো, বৃত্তের আহ স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, 90 ডিগ্রি হয়। তার মানে দেখো এই যে ও এসটা, ও এসটা এসপির উপর কত ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি রয়েছে না। আমি ভালো করে দেখাচ্ছি, এটা 90 ডিগ্রি হবে না। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 30 হলে এইটা কত ডিগ্রি হবে, 60 হবে। আবার একই রকম ভাবে দেখো এইটা 90 ডিগ্রি হবে, কারণ স্পর্শকের উপর ও আর লম্ব। তাহলে এটা এদিকে 30 হলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে। ইয়েস অন্য। তাহলে দেখো আর এস পি এটা কি ত্রিভুজ হয়ে যাচ্ছে বলতো, সমবাহু ত্রিভুজ হচ্ছে না। তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু হয়ে গেছে, একটা যদি 8 হয়, সবগুলো কিন্তু 8 সেন্টিমিটার হবে। তোমার পিএস বের করতে বলুক, আর এস বের করতে বলুক, যেটা বের করতে বলবে, অ্যান্সার হবে কি আমাদের, অপশন বি, 8 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আর এস সমান কত হবে, 8 সেন্টিমিটার। নেক্সট বলছে যদি দিনের কোনো এক সময়ে একটি স্তম্ভ এবং একটি 20 মিটার লম্বা লাঠির ছায়ের দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার এবং 10 মিটার হয়, তবে স্তম্ভের উচ্চতা কত বলে বের করতে হবে। দিনের একটি স্তম্ভ রয়েছে, এরকম একটা লম্বা স্তম্ভ নিলাম, এবং একটা 20 মিটার লম্বা একটি লাঠি নিলাম, ঠিক আছে। 20 মিটার লম্বা একটি লাঠি নিলাম, আর এটা একটা স্তম্ভ, ধরো বড় একটা স্তম্ভ নিলাম, যাই হোক এরকম। বলছে বড় যে স্তম্ভটা নিয়েছি তার এখান থেকে যে ছায়াটা পড়েছে সেটা হচ্ছে তোমার 50 মিটারের একটা ছায়া, আর এটা যে ছায়াটা পড়েছে, এটার যে ছায়া পড়েছে সেটা হচ্ছে তোমার 50 মিটার। আর 20 মিটার লম্বা যে লাঠিটা ছিল তার ছায়া পড়েছে 10 মিটার, ঠিক আছে। দেখো এখানে যেটা বলেছে স্তম্ভের উচ্চতা কত হবে, এটা হচ্ছে সদৃশ, তার যে সূত্র এটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে। সদৃশতার যে শর্তগুলো ছিল তাদের মধ্যে আমি বলে দিচ্ছি, এবিসি নিলাম, আর একটা ধরলাম পি কিউ আর নিলাম। তাহলে এই দুটো যে ত্রিভুজ হয়েছে, এই দুটো এটা 90 ডিগ্রি করে সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, কি কি ত্রিভুজ, এটা 90 ডিগ্রি রয়েছে, তাহলে এ বি সি এই ত্রিভুজটা ও পি কিউ আর, পি কিউ আর এই ত্রিভুজ দুটো কি হচ্ছে বলো, সদৃশ হচ্ছে না। সদৃশ হচ্ছে না, তাহলে সদৃশর ক্ষেত্রে শর্ত কি ছিল,
অনুরূপ বাহুগুলো কি হয়, পরস্পরের অনুরূপ বাহুগুলোর রেশিও কি হয়, সমান হয়। তাহলে এ বি আর এর অনুরূপ বাহু পি কিউ, এ বি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর। ঠিক আছে, আবার এসি বাই পি আর হয়, কিন্তু আমার দরকার নেই, আমাকে চেয়েছে দেখো স্তম্ভের উচ্চতা, মানে এইখান থেকে এইটা কত হবে, তাহলে আমি এ বি বের করলেই হবে। তাহলে এ বি বাই পি কিউ, ঠিক আছে, পি কিউটা কি হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে। বিসি কত, এখানে বিসি হচ্ছে 50, 50 রয়েছে। আর নিচে কিউ আর দেখো কিউ আর রয়েছে 10 গুণিতক পি কিউটা কি হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে। পি কিউ কত রয়েছে, পি কিউ 20। ওকে, 10 দিয়ে 20, 50 দিয়ে কত হবে, 100। তাহলে অ্যাকচুয়াল স্তম্ভের দৈর্ঘ্য হবে আমাদের কত, 100 মিটার। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, 100 মিটার। নেক্সট কোশ্চেনে যাব। বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত। নিরেট অর্ধগোলক যেহেতু বলেছে, আমি এগুলো বারবার বলেছি, নিরেট অর্ধগোলক যেহেতু বলেছে, তার মানে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 3πr², যদি আমি আর একটা তার ব্যাসার্ধ ধরি। এবং সমতলের ক্ষেত্রফল দেখো, সমতলের ক্ষেত্রফল মানে একটা বৃত্ত, সেটা হচ্ছে তোমাদের πr²। এদের যে অনুপাত হবে সেটা হবে কত, 3:1। এবং এই 3:1 যেটা হবে, এটাই হবে আমাদের অ্যান্সার, কারণ একদম ইজি কোশ্চেন দিয়েছিল। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। জাস্ট সমতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল, কারণ সমতল মানে কি, এরকম একটা বৃত্ত রয়েছে, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr², কারণ আর যদি তাদের ব্যাসার্ধ হয়। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট কোশ্চেনে যাব। VII, এটা করার আগে আরো কোশ্চেন রয়েছে, সবাইকে বলবো, এতক্ষণ যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যেটা অ্যানাউন্সমেন্ট ছিল সেটা হচ্ছে কি, দেখো তোমাদের কিন্তু ডিএম ম্যাথ WBSC পক্ষ থেকে যে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে, সেখানে কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ডিএম ম্যাথ WBSC, যদি সার্চ করো, বা নিচে ডেসক্রিপশন বক্সের লিংক নিয়েও তোমরা যেতে পারো। গুগল প্লে স্টোর থেকেই রয়েছে, কোনো প্রবলেমের প্রয়োজন নেই, কোনো ভয়ের কারণ নেই। তোমাদের কিন্তু সাফল্য ব্যাচ চালু হয়ে গেছে, অনেকে জয়েন হয়ে গেছো। ঠিক আছে, যারা এখনো জয়েন হওনি, জয়েন হয়ে যাও। ঠিক আছে, একদম A to Z তোমাদের সমস্ত কিছু করাচ্ছি। এখন তোমাদের কিন্তু কি চলছে বলতো, ত্রিকোণমিতি চলছে। হ্যাঁ, ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টার চলছে। তোমরা এখনো জয়েন হয়ে যাও, এগিয়ে যাবে তোমরা। এখন যেগুলো চলছে চলছে, তোমরা আমার কাছে যদি পড়ো, ত্রিকোণমিতিটা তোমরা এগিয়ে যাবে। এবং সমস্ত কিছু কমপ্লিট করব, টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার করাবো ওই ব্যাচের মধ্যে। ঠিক আছে, সেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও আলোচনা করব। যারা এখনো জয়েন হওনি, জয়েন হয়ে যাও। রিসেন্ট তোমাদের আমি কিন্তু লাইভ ক্লাসও শুরু করতে চলেছি, মানে প্রসেসটা চলছে। লাইভ ক্লাস করতে হলে একটু দেরি হচ্ছে, লাইভ ক্লাস করছি, তোমাদের যতটা সাপোর্ট পাবো সেইভাবে কিন্তু আমি এগোবো। ঠিক আছে, তোমাদের কোশ্চেনও আমি সেখানে রেডি করে দিচ্ছি, অ্যান্সার রেডি করে দিচ্ছি, শুধু তোমরা পড়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিব কিভাবে কোশ্চেন গুলো আসে। আর তোমরা ব্যাচে জয়েন হয়ে যাবে। সাফল্য ব্যাচ মাত্র 599 টাকা, সারা বছরের জন্য, এক্সাম শেষ অবধি থাকবে কিন্তু এটা ওয়ান টাইম। ঠিক আছে, বাই নাওতে ক্লিক করলে তোমাদের হোয়াটসঅ্যাপে একটা SMS যাবে, সেখান থেকে তোমার ক্লিক করলে দেখবে এরকম একটা পেমেন্ট অপশন আসবে। যদি প্রবলেম হয়, তোমরা নিচে দেওয়া একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের টিম তোমাদের জানিয়ে দিবে কেমন আহ তোমরা জয়েন হবে। ওকে, গুগল গুগল পে, ফোন পে, হ্যাঁ, তোমার পেটিএম, কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং, ওয়ালেট, যে কোনো ভাবে তোমরা পে নাওতে ক্লিক করলে কিন্তু এখানে এই অপশন গুলো যে কোনো একটা পেমেন্ট গেটওয়েতে তোমরা টাকাটা পেমেন্ট করে যুক্ত হতে যেতে পারো। ঠিক আছে, যদি ভালো লাগে আমার ক্লাসগুলো তবে যুক্ত হও। আমার পড়ার সঙ্গে যদি রিলেট করতে পারছো তখন যুক্ত হও, না হলে বেকার বেকার এসে জয়েন হয়ে পড়বে না, ক্লাসগুলো করবে না, কোনো লাভ নেই। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন গুলো, এটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট ছিল। আর এই চ্যাপ্টারে রায়ান মার্টিন, আর একটা বলে দিই, রায়ান মার্টিনের যদি তোমরা লং কোশ্চেনের ক্লাস করতে চাও, তাহলে কিন্তু ওই অ্যাপের মধ্যে রায়ান মার্টিনেরও কিন্তু এখানে এই নিচে এরকম রায়ান মার্টিনেরও একটা কোর্স আসবে। ঠিক আছে,
সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে খুব অল্প প্রাইস রয়েছে, পুরো রায়ান মার্টিন আমি কমপ্লিট করাবো তোমাদের, ঠিক আছে? তো ঠিক আছে, নেক্সট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করো, প্রচুর জিনিস রয়েছে, সেগুলো তোমরা দেখো তারপরে কিনবে। ওকে, কোনো অসুবিধা নেই, পেমেন্ট সবকিছু পেয়ে যাবে। নেক্সট দেখো, এটা করবো আমি। লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত কত? দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, ঠিক আছে? লম্ববৃত্তাকার একটা আমি শঙ্কু অঙ্কন করি। ওকে, এরকম লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের কি উচ্চতা, যাকে আমরা কি বলি বলো, যাকে আমরা এইচ বলি। আর এটা হচ্ছে এল, তির্যক উচ্চতা, এটা হচ্ছে আর। ব্যাস, এইটুকু আমার যেগুলো আমি জানি করে দিলাম। এবার হচ্ছে অর্ধ শীর্ষকোণ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু দেখো, অর্ধ এটা এটা বলে দিচ্ছে আমাদের 45 ডিগ্রি। বলো, এটা 45 ডিগ্রি, যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কু এটা হয় 90 ডিগ্রি, তাহলে এটাও হয়ে যাবে কত আমাদের 45 ডিগ্রি। একদম ইজি কোশ্চেন। দেখো, উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত কত, তার মানে দেখো এখানে উচ্চতা যদি এইচ হয়, এটা কি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে না? তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা ইকুয়াল নয়, ঠিক? তাহলে আর এর সঙ্গে এইচটা কি বলো ইকুয়াল, ইয়েস অর নো? আর এর সঙ্গে এইচটা কি ইকুয়াল? এবারে আর এর সঙ্গে যেহেতু এইচ ইকুয়াল, আমি এল সমান কি জানি, √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কেন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ইয়েস অর নো? এখান থেকে যেটা পাবো আমি, দেখো √আর এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার লিখতে পারি তো আমি, কারণ এইচ যা আর তা তো। বা তুমি এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তির্যক উচ্চতা যেটা পাচ্ছি আমি, দেখো 2r² মানে r√2, এটা পেলাম আমি তির্যক উচ্চতা। আচ্ছা, উচ্চতা আর এর সঙ্গে সমান, তাহলে উচ্চতা মানে এইচ মানে আর ও নিতে পারি আমি, তাহলে উচ্চতা আর এবং তির্যক উচ্চতা r√2, এদের অনুপাত তাহলে কত হলো, আর কেটে দাও 1:h। সব থেকে ভালো হবে এখানে এইচ এ কনভার্ট করে নাও, ঠিক আছে? h² প্লাস h² দিলে এইচ এর সঙ্গে h একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? তোমরা যেভাবে করতে পারো, এটা তো অঙ্ক। আর সরি, এটা কত হবে, এটা হবে তোমার, এটা হবে তোমার 1:√2। এইচ কেন লিখলাম আমি, 1 অনুপাত আর কেটে গেছে, 1:√2। তাহলে অপশন দেখো ইয়ে হবে এখানে, সঠিক উত্তর 1:√2। শর্ট কোশ্চেন গুলো হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। দেখো কি বলেছে, y ভ্যারিজ এস x ভ্যারিজ এস y জেড, y ভ্যারিজ এস জেড এক্স, প্রমাণ করো যে জেড একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, প্রথমটা থেকে আমি কি পাবো বলো, প্রথমটা থেকে পাবো বলো x সমান k1 yz, ইয়েস অর নো? যেখানে k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারি, কারণ এটা ভেদের অঙ্ক, ইয়েস অর নো? ভেদ ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? এবারে দেখ, আচ্ছা এইখান থেকে কি লিখতে পারি বলো, আমি পরপর লিখে দিচ্ছি আমি। y সমান k2, তোমার নিচে নিচে লিখবে, k2 zx, যেখানে k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে বলেছিল জেড এর তোমাকে অশূন্য ধ্রুবক বের করতে বলছে। দেখো, এইখান থেকে এই y এর মান যদি এখানে আমি বসিয়ে দিই, এই y, আচ্ছা এটাকে আমি 1 নম্বর দিব, এটাকে আমি কি দিব, 2 নম্বর দিব, ইয়েস অর নো? তাহলে y যে মানটা 1 থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই বলো, x সমান k1 ইন্টু y এর মান কত, k2 zx, y এর মান কত, k2 zx, এটা y হয়ে গেল, আরো গুণিতক z আছে, গুণিতক z, যেহেতু y সমান k2 zx, মানে এই মানটা আমি কি করলাম, বসালাম। বা দেখো, বা দিয়ে যেটা লিখছি আমি, দেখো এখানে দেখো x সমান k1 k2 z²x, ইয়েস অর নো? বা x কেটে দাও, তাহলে z² সমান পাবো আমি 1/k1 k2, বা z সমান পাবো আমি প্লাস মাইনাস √1/k1 k2। তাহলে জেড এ k1 k2 কি ছিল, অশূন্য ধ্রুবক, ইয়েস অর নো?
কারণ 1/k1 k2 এটাও কি হয়ে যাবে, রুট ওভার অশূন্য ধ্রুবক হয়ে যাবে, বা জেড সমান অশূন্য ধ্রুবক, যেহেতু k1 k2 অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ইয়েস অর নো? এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম অ্যান্সারটাই আমি তোমাদের করিয়ে দিলাম, এইভাবে হবে তোমার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমাকে তো দুটো বৃত্ত নিতেই হবে, না হলে তো হবে না। তাহলে আমি দুটো বৃত্ত নিলাম। ওকে, দুটো বৃত্ত নিলাম, একটা তোমার বড় নিতে হবে আর একটা ছোট নিতে হবে, ঠিক আছে? কেন বড় ছোট নিতে হবে? দেখো, একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর একটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তাহলে ঠিক আছে। এরকম রাখলাম আমি দুটো বৃত্ত পরপর। ওকে, এবারে এদের দুটো কেন্দ্র ধরলাম, বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, কত বলে দিয়েছে বলো? এটা বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে 13 সেন্টিমিটার। মানে এটা যদি ও নিই আমি, এটা যদি আমি ও নিই, এটা যদি ও ড্যাশ নিই, এটা হচ্ছে আমাদের ও ড্যাশ 13 সেন্টিমিটার, ইয়েস অর নো? আচ্ছা, এবারে বলেছে এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সরল সাধারণ স্পর্শক মানে কি? দুটো বৃত্তকে কি করবে বলতো, ছেদ করবে, এবং এবং ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে সেটা কি বলতো, দাগেন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কি, সরল সাধারণ স্পর্শক সবসময় কি হয় বলতো, বৃত্তের একই দিকে থাকবে। ওকে, কিন্তু তির্যক মানে কি, স্পর্শকের দুদিকে বৃত্ত থাকবে। দেখো এইটার মানে কি, নিচের দিকে একটা উপরের দিকে একটা, কিন্তু সরল মানে হচ্ছে একদিকে থাকবে। এটার মানে একদিকে রয়েছে, আর এটা হলেও একদিকে রয়েছে, উপরের দিকে রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? ওকে, তাহলে এইখান থেকে যদি আমি ও যুক্ত করে দিই আর এটা যোগ করে দিই, তাহলে বলো আমাকে, এটার যদি পি কিউ নাম দিয়ে দিই, এটা কত, 3 সেন্টিমিটার ছোটটা, আর এটা পুরোটা হচ্ছে আমাদের কত, 8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা কাজ কি করতে হবে বলো, এটা এইটাকে কি করব আমি, সমান্তরাল করে, কার সমান্তরাল হলে ও ড্যাশকে সমান্তরাল করে সরল রেখা অঙ্কন করি। আচ্ছা, একটা জিনিস বলো, এইটা কত ডিগ্রি হবে? এইটা কত ডিগ্রি হবে? এইটা 90 ডিগ্রি, এখানেও এটা কি 90 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে বলো, একটা সরল রেখার উপর দুটো 90 ডিগ্রি সরল রেখা যদি থাকে, তাহলে তারাও কি হবে, পরস্পর সমান্তরাল হবে। তার মানে কিউ ও এবং পি ও ড্যাশ, কিউ ও পি ও ড্যাশ দুটো সমান্তরাল। আচ্ছা, দুটো সমান্তরাল। এবারে আমি কি করলাম, ও ও ড্যাশ এর সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, এর মাঝখানে সমস্ত কি হয়, দূরত্ব এখানে যা হবে এখানে তা হবে, এটাও তা হবে। তার মানে এটা 13 হলে এইখান থেকে এখানে একটা যদি আমি আর নিয়ে নিই, আর পি, এটাও কত হয়ে যাবে, 13 সেন্টিমিটার হবে। কারণ এই দুটো কি সমান্তরাল, এদের মধ্যে দূরত্ব কি হবে, সমান হবে। আর আর ও সমান্তরাল যেহেতু, এখান থেকে দূরত্ব 3 হলে এটাও কত হবে, 3 সেন্টিমিটার হবে। তাহলে এইটা কিউ আর কত হচ্ছে বলো, কিউ আর সমান হচ্ছে আমার 8 - 3 সেন্টিমিটার, সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কিউ আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এবারে এটা তো 90 ডিগ্রি, তাহলে পি কিউ আর, এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা বেরিয়েছে আমি দেখাচ্ছি, দেখো পি কিউ আর এটা। ওকে, এই ত্রিভুজের এটা কি ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আমি কি বের করব, ভূমি বের করব, কিউপি বের করব। তাহলে কিউপি সমান কত হবে বলো, রুট ওভার
অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার কিউ আর স্কোয়ার এত একক, ইয়েস অর নো? তাহলে √, পি আর স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার একক, 13 মানে 169 মাইনাস 25, 169 মাইনাস 25 মানে কত হবে বলো? 144 একক মানে হচ্ছে 12। ওকে, তাহলে কিউপি যেটা আমাকে বের করতে বলেছিল এটা হচ্ছে 12 একক সরল সাধারণ স্পর্শ। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? 12 একক। নেক্সট কোশ্চেনে যাব আমরা। তোমাদের যদি কোনো প্রবলেম হয় কোনো অঙ্ক, তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাও কেমন কোন কোশ্চেনটা প্রবলেম হচ্ছে, তাহলে আমি তোমাদের পরের ভিডিওতে সেই কোশ্চেনটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের 3-এর দাগে কি বলছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমি জানি না গোলকের ব্যাসার্ধ কত, তাহলে আমি ধরে নিব, ধরি গোলকের গোলকের ব্যাসার্ধ আর একক, ক্লিয়ার হয়েছে? তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো? বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ওকে, এবারে 50% যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ব্যাসার্ধ ব্যাসার্ধ 50% বৃদ্ধি হয়েছে, তাহলে এখন এখন ব্যাসার্ধ কত হবে? এখন ব্যাসার্ধ হবে সমান আর প্লাস 50%, মানে আর এর 50%, ক্লিয়ার হয়েছে? 50 2 100 এত একক, আর প্লাস আর বাই 2 মানে হচ্ছে 2 আর 3 আর বাই 2 একক। ক্লিয়ার ক্লিয়ার। এবারে দেখো বলছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, জাস্ট বৃদ্ধিটা বের করি তারপরে শতকরাটা বের করে নেব। তাহলে 3r/2 এখন হয়েছে, সরি, আচ্ছা, ভুল হয়ে গেল একটু এখানে, আচ্ছা বৃদ্ধিটা থাক, এখানে এখন বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নি তারপরে তো, এখন বক্রতলের ক্ষেত্রফল সমান 4π3r/2 এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? এবারে বক্রতলের এবারে ক্ষেত্রফল বৃদ্ধিটা আমরা লিখি, ঠিক আছে? এখান থেকে এটা হয়ে গেল। এরপরে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি 4π3r/2 এর হোল স্কোয়ার, 4πr² মাইনাস উপরের 4πr², আগে ছিল 4πr²। ওকে, এত বর্গ একক, ঠিক আছে? সমান 4π সবার কাছ থেকে কমন চলে আসবে। ওকে, তাহলে 4π কমন চলে আসলে এখানে থাকবে 9r²/4 মাইনাস r²। তাহলে এখান থেকে পাবো আমি কত? 4π ইন্টু 9 মাইনাস 4r², 5r²। এগুলো তোমরা ক্যালকুলেশন তো অবশ্যই করতে পারো, 4 কেটে দাও, পাচ্ছি কত? 5πr²। এটা হচ্ছে আমাদের বৃদ্ধি হলো। এবারে বলছে শতকরা কত বৃদ্ধি হবে, তাহলে শতকরা বৃদ্ধি কত বৃদ্ধি হয়েছে? 5πr²। কত থেকে বেড়ে হয়েছে? 4π থেকে বেড়ে হয়েছে। তাহলে এটাই হচ্ছে নিয়ম। ওকে, আগের ভিডিও যারা দেখছো তাদের কাছে তো এগুলো এখন ইজি হয়ে গেছে। তাহলে 4π 5π কাটো, সরি, পাই কাটো, আর কেটে দাও, 4 25 100, 25 5 125, 25 5 125%। তাহলে ক্ষেত্রফল যে আমাদের বৃদ্ধি হচ্ছে সেটা কত হচ্ছে? 125% শতকরা বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, যেহেতু শতকরা দিয়েছি এখানে পার্সেন্টেজ দেওয়াটা তো ঠিক হবে না, বর্গ একক দিয়ে দাও, বর্গ একক, বর্গ একক। পরে তোমাদের 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু তোমাদের কাছে আমি কি দিলাম বলতো? হোমওয়ার্ক দিলাম। তোমাদের সবার কোশ্চেন ব্যাংক রয়েছে নিশ্চয়ই। 4-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা বই থেকে
নিজেরা করবে, ঠিক আছে? দিয়ে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা করে জানাও যে সবার হয়েছে কি হয়নি, ঠিক আছে? আমি পরের ভিডিও শুরুতে কিন্তু এই কোশ্চেনটা দিয়ে স্টার্ট করব, এবং স্কুল নাম্বার 7 থেকে আবার আমরা স্কুল নাম্বার 8 থেকে আবার আমরা শুরু করব। তো দেখো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর একটা কথা, পিডিএফ গুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে আমি নতুন নতুন নোট তৈরি করলে এখানে আপলোড করি, এখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো পেয়ে যাবে। শর্ট কোশ্চেনের আমি পিডিএফও তৈরি করছি ধীরে ধীরে, সেখানে মাস্ট জয়েন থাকো, তোমাদের কিন্তু আমি আপলোড করে দিব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।